যিনি সাংবাদিকতা করছেন, এই যে গভীর আলোচনা আমরা করছি, তার ন্যূনতম রাষ্ট্রের আইন সম্পর্কে ধারণা আছে কিনা, প্রশাসনিক জ্ঞান আছে কিনা, কোড অফ কন্ডাক্টটা তিনি জানেন কিনা। ঠিক আছে, লেখা আমি প্রশ্ন করছি না, লেখা তিনি করতেই পারেন। আমি আমার কাছে অন্য কোনো শব্দ নাই দেখে আমি অ্যাক্রেডিটেশন শব্দটা বলছি। আমি তাকে বলছি না তাকে জার্নালিজম স্কুলে যেতে হবে বা পিআইবি তে যেতে হবে বা একটা কিছু করতে হবে, কিন্তু কোনো না কোনো কি একটা সার্টিফিকেশনের ব্যবস্থা থাকা প্রয়োজন না, যে তিনি সাংবাদিক হিসাবে নিজেকে যখন পরিচয় দিচ্ছেন। কারণ মনে রাখতে হবে যে অনলাইনে বা অন্যান্য ক্ষেত্রে প্রচুর নন জার্নালিস্টিক কাজও কিন্তু আছে, সব কাজ কিন্তু সাংবাদিকতার অংশ না, আমরা দুটোকে মিলিয়ে ফেলছি। সেটা একটা বিবেচনা করার একটা জায়গা। এবং প্রেস কাউন্সিলের কত এখানে বলবো, কারণ আস্থা ফেরানোর সঙ্গে তো আপনার ওইটাও যুক্ত। আপনি কি এথিক্স তৈরি করছেন, কি এথিক্যাল গাইডলাইন তৈরি করছেন। 74 একটা তৈরি করা হয়েছিল, তারপরে বোধহয় লেট 70s এ করার পরে সম্ভবত পরে একটা সুপারিশ করা হয়েছিল, এটা কোনোদিন বাস্তবায়িত হয়নি আমাদের এখানে। এই মুহূর্তে আমরা বলতে পারবো যে কয়টা পত্রিকা বা টেলিভিশনের প্রিন্টেড গাইডলাইন আছে কোড অফ কন্ডাক্ট বা প্রফেশনাল গাইডলাইন। একেবারে আমার মনে আমরা নিজেরা লজ্জায় না পড়ি, হাতে গোনা কয়েকটা, যে একদম মুদ্রিত আকারে সে বলতে পারবে যে এটা আমার অনুসরণযোগ্য। আমি বলছেন যে তাকে একবার লাইন বাই লাইন মেপে চলতে হবে, কিন্তু একজন সাংবাদিক তো তার একটা দায়বদ্ধতাও তৈরি হয় না যে আমার একটা লিখিত বা আমার একটা গ্রহণযোগ্য অফিসিয়াল একটা গাইডলাইন আছে বা একটা প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট আছে। এটা কিন্তু আমাদের কাজ নয়। আপনি যখন ট্রাস্টের কথা বলছেন, মানের কথা বলছেন, এটা ছাড়া আপনি কিভাবে করবেন? ফ্যাক্ট চেক এতদিন আমরা আলোচনা করিনি, কিন্তু এখন করা দরকার, যেটা কতদিন বলছেন। আমরা কিছুদিন আগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম দক্ষিণবঙ্গে, তারা বলছেন এটা আমার ভোকাবুলারিতেই না। আমি কোন দুঃখে এটা করবো, আমার সময়ই নাই, আমার ওই টাকা নেই, আমার সময় নেই, আমার অবস্থায় নেই, আমার মিডিয়া হাউস আমাকে এনকারেজই করে না। তাহলে ফ্যাক্টস কি কেবল ঢাকার জন্য বা ফ্যাক্টস বড় জোর টেনে টেনে চট্টগ্রামের জন্য, ফ্যাক্টস বাকিদের রাখে না? তাহলে এটাকে সহজীকরণ করতে হবে, হয় তার অ্যাক্সেস নাই এটাতে, না হলে তিনি এই সফটওয়্যার পাচ্ছেন না, না হলে কৌশল তাই নাই। অতএব এই আলোচনাটা করবার আগে আমি মনে করি যে ফ্যাক্ট চেকের আলোচনাটাও খুব দরকার এখানে। আর এই পয়েন্টের আমার লাস্ট পয়েন্ট হচ্ছে যে আপনি যদি কোয়ালিটি অফ জার্নালিজম না করেন, আপনার যদি সাংবাদিকতার মান আপনি যত আলোচনাই করেন না কেন, আমরা যখন কঠিন সময় পার হয়েছে, যে কটা পত্রিকা বা টেলিভিশন সার্ভাইভ করেছে ভালো সাংবাদিকতার নমুনা হিসাবে, তারা তো তার মান দিয়ে দিয়েছিলেন। এখন মান অবশ্যই অন্যগুলোর উপর নির্ভরশীল। আপনার ফ্যাক্ট চেকিং, আপনি তার এক ধরনের অ্যাক্রিডিটেশন ব্যবস্থা, আপনি তার পাবলিক ট্রাস্ট কতখানি আছে সেই সম্পর্কিত প্রতিবেদনগুলো প্রকাশ করা, এবং আমি মনে করি যে তার একটা অফিসিয়াল গাইডলাইন থাকা উচিত। এটা দিয়ে ইনশিওর করা যাক না যাক, এটা পার্ট অফ প্রফেশন। সেটা পরের যেটা হচ্ছে যে আইন বাতিলে যে কালো আইন, দেখেন এটা স্পষ্ট যেটা করা উচিত, আমরা 3-4টা আইনের মধ্যে আটকে যাচ্ছি। আরো যদি সংক্ষেপ করে 2 বা 3টা আইনের মধ্যে কিন্তু আমাদের আলোচনা গত 15 বছর আটকে যাচ্ছে। আমরা এখানে যারা আছে সবাই ভালো করে আইনগুলো দেখেছি কিনা, কয় ডজন আইন আছে। প্রকাশনা আমাদের মনে রাখতে হবে, আমাদের আলোচনাগুলো যদি হয় নির্দিষ্ট করতে হবে, না হলে জেনারেল করতে হবে। আমরা বেশিরভাগ আলোচনা করি কিন্তু পত্রিকাকে নিয়ে, আমরা এখানে খুব কম কিছু টেলিভিশনের আলোচনা নিয়ে আসছি। আমাদের রেডিওর আলোচনা এখানে শূন্য এখন পর্যন্ত। এবং আপনি যদি প্ল্যাটফর্মে যান, তাহলে তো অনলাইন প্ল্যাটফর্মতে এন্ডলেস, এবং সেখানে ওটিটির কথা বলা হচ্ছে। বারবার বলছে সকলে জার্নালিজম রিলেটেড, কিন্তু না। অতএব আপনাকে আমার ট্র্যাডিশনাল মিডিয়া আছে, আমার অডিও ভিজুয়াল আছে, তার একটা পার্ট ব্রডকাস্টারে আছে, তার মধ্যে আমি এখন অনলাইনের কথা, অনলাইনে আরো আপনি অসংখ্য ক্যাটাগরি বানাতে পারবেন। এখন যেটা দেখতে হবে, আমি কনভার্জেন্স লয়ে যেতে পারবো। আমাকে যদি প্রশ্ন করেন, কামাল ভাই এখানে আছেন, আমরা দীর্ঘদিন তার বিরাট জীবন থেকে পরিচিত, কনভার্জেন্স ল যে পৃথিবীর সবখানে কেউ করতে পেরেছে এমন কিন্তু কোনো উদাহরণ নাই। আমি একটা প্রস্তাব করছিলাম, আমি নিজেও জানি না কেমন হতে পারে একটা কনভার্জেন্স ল। এখন আপনি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করবেন? টেলিভিশনের জন্য একটা, পত্রিকার জন্য একটা, অনলাইনের জন্য একটা, রেডিওর জন্য একটা, ভবিষ্যতে আরো অন্য কিছু আসতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, তার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র আইন করছে, আমরা তার ধারে কাছেও এখনো নাই। তাহলে হয় কনভার্জেন্স লয়ে যেতে হবে, না হলে একটা সিদ্ধান্ত নিতে হবে যে মৌলিক এমন কিছু বিষয় ঠিক করা যে ওইটাই গাইডলাইন হিসাবে কাজ করবে। আমি এখানে বলবো যে এই আলোচনা যেটা করছে সেটা সংবিধান সংস্কারের আলোচনার সাথে মিলিয়ে করতে হবে। হয় আপনাকে ইউএস এর ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মতো একটা গ্যারান্টি দিতে হবে যে এমন কোন আইন কখনো করা হবে না যেটা ইত্যাদি ইত্যাদি কাজে একেবারে নন নেগোশিয়েবল, এগুলো একেবারে হাতই দেওয়া যাবে না। তাহলে আমার অসংখ্য আইনের জন্য প্রয়োজন নেই, আমি তখন রুলস অফ বিজনেস তৈরি করবো, অসংখ্য পলিসি তৈরি করবো। অর্থাৎ আমার যদি একটা কনভার্জেন্স ল থাকে, ওইটার ভিত্তিতে আমি পত্রিকার জন্য চলতে পারি, টেলিভিশনের জন্য চলতে পারি, প্রত্যেকের জন্য আলাদা পলিসি চলতে পারে। সে পলিসিগুলো আবার সংশোধনযোগ্য। আইন হলে বারবার আমাকে যেতে হবে, পার্লামেন্টে যেতে হবে। আর যদি কনস্টিটিউশন আমাকে গ্যারান্টি দেয় তাহলে এটা লাগবে না। অথবা আমি বলবো যে একটু যদি কনভার্জেন্স লর কোনো ধারণা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা পরবর্তীতে আরো হিট আলোচনা করবো। এই মুহূর্তে আমাকে সাংবাদিকের কাজগুলোকে ক্রিমিনালাইজ করা হয় প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আইসিটি ধরেন, সেটা আপনি সাইবার সিকিউরিটি ধরেন, সেটা পুরনো যত, আমি আইনের নাম বলতে গেলে এটা বিশাল হয়ে যাবে আপনাদের জন্য, যারা আইন নিয়ে কাজ করেন তারা জানেন সংখ্যা বা ব্যাপ্তি কোথা, পাগল হয়ে যাবেন ভার্চুয়ালি।
ওভারল্যাপিং, একই রকম, কন্ট্রাডিক্টরি, সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে চলে না। এটা যারা আমরা কিছুটা একাডেমিক কাজ করি তারা জানে যে কি ভয়। আপনি কোনোদিন ভেবেছেন যে 100 বছর পরে এসে অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট ব্যবহৃত হবে কারোর বিরুদ্ধে? পুরো ভারতেই কয়েকটা উদাহরণ আছে। 70s একটা কংগ্রেসের সময় বোধহয় করা হচ্ছিল, তার আগে একটা ছিল, সাম্প্রতিক সময় এরকম জিনিস সবাই ফিরে আসে। তো আমি মনে করি যে এটা যাতে ক্রিমিনালাইজ না করে সেটা একটা অ্যাপ্রোচ আমাদের হতে পারে, যে আমরা এটা কত এটা কমিয়ে আনতে পারি। বাক স্বাধীনতা এবং ওটিটির এটা আমরা কিছুটা বলেছি, এবং পরে যেটা আপনার খুব গুরুত্বপূর্ণ যে অন্যান্য যে ঝুঁকির সম্মুখীন সেটা ব্যাপার কি করবো, একক কোনো উত্তর নাই। আপনাকে মালিকানা দেখতে হবে, আপনাকে আইন, আপনি যে কালচার অফ ইম্পিউনিটি তৈরি করেছেন, এখন যদি প্রশ্ন করা হয় সবগুলো খুনের মামলার সমাধান হচ্ছে এখন পর্যন্ত, আমরা যে জনপ্রিয় গুলো জানি, আমি জনপ্রিয় ওই অর্থে বলছি যেগুলো আলোচিত, সেগুলো আপনি এখনো পর্যন্ত ফল পেয়েছেন। এখন আপনি কালচার অফ ইম্পিউনিটি টিকে রাখবেন, আপনি সেখানে আবার আশা করবেন যে তার মত প্রকাশ থাকবে, সে ভালো সাংবাদিকতা করবে। আমরা আলোচনাগুলো কিন্তু ঢাকায় করছি, এটা মনে রাখতে হবে। এর একটা স্থানীয় সীমাবদ্ধতা আছে। কমিশনের প্রধান হওয়ার আগে কামালের সাথে কথা হচ্ছিল যে কনসালটেশন গুলো কত বেশি ঢাকার বাইরে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ এইটার উত্তর পেতে হবে আপনাকে স্থানীয় সাংবাদিকের কাছ থেকে, লোকাল জার্নালিস্টের কাছ থেকে, আঞ্চলিক পত্রিকাগুলোর কাছ থেকে। ঢাকা যে সাপোর্টটা পায়, যে লিগাল সাপোর্টটা পায়, অফিসের সমর্থনটা পায়, মালিকের সমর্থনটা পায়, সম্পাদকের সমর্থনটা পায়, সংগঠনের সমর্থন পায়, আপনার আমার সমর্থন পায়, সেটা অন্যরা পায় না। অতএব এটাকে সামগ্রিক বিবেচনা আপনাকে আনতে হবে।